গত 14 বছরে যা হয়নি গত 1 মাসে তা হয়েছে, গত 1 মাসে যা হয়নি গত 15 দিনে, গত 1 সপ্তাহে তা হয়েছে। আগামী 2-3 দিনের মধ্যে সবকিছু সমাধান হবে, কারণ এখন আমরা দিনের জায়গায় ঘন্টায় চলে গেছি এবং এরপরে সেকেন্ডে সেকেন্ডে পরিবর্তন হবে। আওয়ামী লীগ মনে করতো আওয়ামী লীগ মানেই দেশপ্রেমিক, আওয়ামী লীগ মনে করতো আওয়ামী লীগ মানেই তারা ভালো আর বাকি সব রাজাকার, আওয়ামী লীগ মানেই দেশপ্রেমিক বাকি সব দেশপ্রেমিক নয়। আজকে দেশপ্রেমিক ছাত্র ছাত্রীরা তাদের লাল সবুজের পতাকা নিয়ে এই দীর্ঘ 1 মাসে প্রমাণ করেছে ভবিষ্যতের বাংলাদেশ আওয়ামী লীগ না থাকলেও বাংলাদেশ থাকবে এবং স্বাধীনতার চেতনা থাকবে। যে আজকে উনি ক্ষমতায় থাকুক আর না থাকুক, যেই তরুণরা শহীদ হয়েছে একেবারে বীর শ্রেষ্ঠ আবু সাইদ সহ, তার প্রত্যেকটার বিচার এই দেশে হবে। আমাকে যে পয়েন্টটা আপনি প্রশ্নের উত্তরটা আমি দেব, তার আগে খুব দ্রুত আমি কয়েকটি কথা বলতে চাই। যে বর্তমানে আমরা এক দফায় আছি। আমি এক দফা কেন হয়েছে, কি কি কারণে, এর একটা পোস্ট আমি আপনাকে পাঠিয়ে দিয়েছি। ওখানে পরিষ্কার লেখা আছে এক দফায় কেন আসলো 9 দফা থেকে। তো এবং এক দফা হলো যে কোনো দফার শেষ দফা, চূড়ান্ত দফা, আর অসহযোগ আন্দোলন হলো আন্দোলনের শেষ দফা। এই দুটোই কিন্তু আমাদের সামনে। সুতরাং এবং এইগুলোর অভিজ্ঞতা আমাদের আছে। সেই অভিজ্ঞতা থেকে দেখছি যে বাংলাদেশের ছাত্র জনতা যখন এক হয়, হয়েছে 69-এ, হয়েছে 90-এ, হয়েছে 24-এ, তখন আর ফিরে আসার কোনো সুযোগও থাকে না। এবং সেই শক্তির কাছে সরকার বলেন আর প্রশাসন বলেন আর সশস্ত্র বাহিনী বলেন, কেউ সেই শক্তির কাছে দাঁড়াতে পারে না। একটা প্রশ্ন এখানে আলোচনায় আসছিল যে এরপরে কি হবে। তা আমি আমার অভিজ্ঞতা থেকে অতীতের আমি বলছি যে এখন যে এটা উপায় আছে সেটা একটা জাতীয় সরকার, তারও আলোচনা হচ্ছে, কারা কারা থাকতে পারে সেই আলোচনাও হচ্ছে। তো একটা জাতীয় সরকারের কাছে হয়তো ক্ষমতা হস্তান্তর করতে হবে এবং দ্রুত সময়ের মধ্যে একটা নির্বাচন দিতে হবে এবং সশস্ত্র বাহিনী এই সব কাজে হয়তো সহযোগিতা করতে পারে। আর সশস্ত্র বাহিনীকে যেভাবে স্লোগান দিয়ে স্বাগত জানানো হয়েছে যে এই মুহূর্তে দরকার সেনাবাহিনীর সরকার, তাতে বোঝা যায় যে এখনো সেনাবাহিনী বা সশস্ত্র বাহিনীর উপরে আস্থা আছে মানুষের। এবং শেষ উপায় যেটাকে এই সরকার অসৎভাবেই আমি বলবো বা ভুলভাবে ব্যবহার করার চেষ্টা করেছিলেন। তবে সেনাবাহিনীর সেই কারফিউর মধ্যে যদি সেই দিন না নামতেন, তাহলে 2 দিন পরে নামলেও হয়তো দেশের ক্ষতি আরো একটু বেশি হতো। এটা আমার প্রশিক্ষণ থেকে ধারণা। এইবারের আন্দোলনে কিছু ব্যতিক্রম ছিল। সেটা হলো বয়োজ্যেষ্ঠ থেকে শুরু করে একেবারে শিশুরা যোগ দিয়েছিল এবং শিশুরা নিহত হয়েছে এবং অনেকে কোলে মাথায় করে শিশুদের নিয়ে গিয়েছেন। কারণ হলো সিম্বলিক, যে দেশটা ভবিষ্যৎ প্রজন্মের জন্য, দেশ নিয়ে কেউ মৃত্যুবরণ আমরা করব না। আমরা এমন একটা দেশ রেখে যেতে চাই এবং পরবর্তী প্রজন্ম এমন একটা দেশ দেখতে চায় যেখানে স্বাধীনভাবে তারা কথা বলতে পারবে। আপনি শিশুদের কথা শুনলেও মনে হবে আজকে যারা এই রাজনীতিকে অপরাজনীতিতে পরিণত করেছে, যারা দীর্ঘদিন রাজনীতি করে দেশ থেকে রাজনীতি উধাও করেছে, নির্বাচন উধাও করেছে, তাদের চেয়ে অনেক মূল্যবান কথা শিশুরা বলছে। এটাই আমার কাছে মনে হয় যে এই তরুণ সমাজকে মনে করা হতো যে তারা শুধু ফেসবুক করে, তারা শুধু মোবাইল নিয়ে ঘুরে, তারা বাংলাদেশ সম্পর্কে ভাবে না, কখন বিদেশ চলে যাবে আর কখন সে টাকা ইনকাম করবে, চাকরি করবে, বড় এগুলো করে, সেটা মিথ্যা প্রমাণ করেছে আজকের এই ছাত্র সমাজ। এই জন্য এই ছাত্র সমাজকে আমরা একটা লাল সালাম দিতেই পারি যে আজকে ছাত্ররা প্রমাণ করেছে বাংলাদেশ হারিয়ে যায়নি, বাংলাদেশের জনগণ ঘুমিয়ে যায়নি, একটা ধৈর্যের সীমা থাকে। এমন একটা সময়ে এসে তারা দাঁড়িয়েছে যখন তাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে। আমি এখানে বলতে চাই পরিষ্কারভাবে যে এই আন্দোলনটা, এই যে এক দফা এবং অসহযোগ আন্দোলন, এটার সরকারি দলের ভুল রাজনীতির কারণে ঠেলে 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 তাদেরকে বাধ্য করা হয়েছে এই পর্যায়ে আসতে। প্রত্যেকটা আমরা জানি যে সময়ে 1 প্রহর, অসময়ের 10 প্রহর। আজকে প্রধানমন্ত্রী, আমি টেলিভিশন খুললেই শুনতে পাই যে আমার দরজা এখন খোলা, আমার দরজা এখন খোলা, সবাই আসতে পারে, ছাত্র আসতে পারে, অভিভাবক আসতে পারে। এই দরজা খোলায় হয়তো একটা বেনিফিট হতে পারে যে কাউকে গিয়ে আর দরজা ভাঙতে হবে না, যেমন শ্রীলঙ্কায় ভেঙেছিল। তো এই দরজা খোলা রাখলে হয়তো যে ওনাকে বের হয়ে যেতেও সহজ হবে, আর যারা দেশবাসী, যারা দেশের মালিক, তাদের প্রবেশ করতেও সহজ হবে। এখন আর ওই রক্ত মাখা হাতে এই যারা শিশু হত্যা করেছে, যারা যুবক হত্যা করেছে, যারা নির্দোষ একটা ছোট বাচ্চা প্রশ্ন করেছে যে জানলা দিয়ে বারান্দায় যারা দেখছিল তাদেরকে মৃত্যুবরণ করতে হয়েছে, এটা কিভাবে সম্ভব? আমি আসি আজকে
যে সেনা প্রধান যে বক্তব্য রেখেছেন, আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনীর প্রধান, ওকে আমি ব্যক্তিগতভাবে চিনি। এবং আমি কালকে একটা মিডিয়াতে বলেছিলাম যে এই যে একটা আলোচনার ডাক দেওয়া হয়েছে, সেটা অত্যন্ত, আমি মনে করি সেনা প্রধানের জন্য একটা সুযোগ, যে সবার সাথে কথা বলে একটা সিদ্ধান্ত নিতে পারবে। আমরা জানি যে মোর দেন ওয়ান ব্রেন ইজ বেটার দেন ওয়ান ব্রেন। তো সেই রকম ভাবেই আমি মোটামুটি একটা যা খবর পেয়েছি তাতে মনে হয়েছে একটা পজিটিভ কনফারেন্স অ্যাড্রেস হয়েছে, সেটা ছিল ওনার অ্যাড্রেস, এবং উনি সবার কথা শুনেছেন। এবং সেখানে বুলেটের হিসাব দিয়েছেন, উনি ফাঁকা গুলির হিসাব দিয়েছেন, নিহত হয়নি একজনও সেনাবাহিনীর গুলিতে, আহত হয়েছে উনি স্বীকার করেছেন। কিন্তু সেনাবাহিনীর হেলিকপ্টারে কিছু লুঙ্গি পরা বা কিছু লোককে দেখা গেছে, এটা যদি সত্য হয়ে থাকে, এই প্রশ্নের জবাব হয়তো টুডে ও টুমোরো সশস্ত্র বাহিনীকে দিতে হবে। আমরা র্যাবের হেলিকপ্টার দেখেছি, অন্য বাহিনীর হেলিকপ্টার দেখেছি, কিন্তু সেনাবাহিনীর হেলিকপ্টারকে, এই ব্যাপারটা নিয়ে কোনো কথা হয়েছে সেখানে আজকে? এটা মনে হয় এটা কেউ প্রশ্ন তোলেনি। আর সবগুলো প্রশ্ন উত্তর আমি পাইনি। আমি 7-8 জনের নাম পেয়েছি যারা প্রশ্ন করেছে, এবং দৃঢ়ভাবে প্রশ্ন করেছে, মনোযোগ দিয়ে উনি প্রশ্ন শুনেছেন, ওনার উপদেশ দিয়েছেন, এবং সম্ভবত 3 বাহিনী এর প্রধানরা ইমিডিয়েটলি হয়তো আজকে রাতেই কথা বলবেন, এবং এর একটা সলিউশন ওনারা দেবেন। এবং আমি শান্তি হওয়ার যে একটা সুযোগ হয়েছে, দেশটা একটা শান্তিতে এবং একটা সুন্দরভাবে গণতান্ত্রিকভাবে দেশটাকে আবার ফিরিয়ে আনার যে একটা সুযোগ তারা হয়েছে। কি, যদিও তাদেরকে তো আসলে নির্বাহী অর্ডারে তাদের থাকতেই হবে, সে যেভাবে চায় তাদেরকে সেভাবে তাদেরকে পালন করতে হবে। কিন্তু এই যে হত্যাকাণ্ডগুলি ঘটছে ছাত্রদের সাথে, যে একটা সেনাবাহিনী বলুন অন্যান্য বাহিনীর সাথে একটা সাংঘর্ষিক অবস্থা, এতে কি আসলে সেনাবাহিনী কতটুকু উদ্বিগ্ন এবং কতটুকু সন্তুষ্ট নাকি? এবং এই যে 200-র মতো মানুষ মারা গেল, বা 300, 400, 500 আছে, অনেক নাম্বার আছে, এসব ব্যাপারে সেনাবাহিনীর কোনো ধরনের কি বলবো, কোনো বক্তব্য আছে কিনা তাদের পক্ষ আমি থেকে? আমি মনে করি বাংলাদেশ সেনাবাহিনী, সশস্ত্র বাহিনী বাংলাদেশ জন্মের আগে জন্মেছে, এবং বাংলাদেশের জন্মের ধাত্রী হিসাবে কাজ করেছে। জনগণের সাথে কাঁধ মিলিয়ে ঘোষণা দিয়ে যুদ্ধ করে, বিদ্রোহ করে, যুদ্ধ করে এই দেশ স্বাধীন করেছে। এই দেশের জনগণের বিপক্ষে সশস্ত্র বাহিনী অতীতেও যায়নি, ভবিষ্যতেও কখনো যাবে না। তবে আপনারা হয়তো বলতে পারেন যে জাতীয় ক্রাইসিসে সশস্ত্র বাহিনীর ভূমিকা অত্যন্ত প্রশংসার দাবিদার। তবে 2-1টি ব্যতিক্রম ঘটনা আমাদের মধ্যে ঘটেছে কোনো ব্যক্তির কারণে, সেগুলো আমরা বিবেচনা করি, আমাদের সেনাবাহিনীর সদস্যরা বিবেচনা করে। আমাদের বুঝতে হবে বাংলাদেশ সেনাবাহিনী কোনো ভাড়াটে বাহিনী নয়, বাংলাদেশ সেনাবাহিনী কোনো অন্য দেশের বাহিনী নয়। সুতরাং সশস্ত্র বাহিনীর কিন্তু সেনাবাহিনীও তো গুলি করেছে, আমরা তো সেই ভিডিও দেখেছি জনাব মেজর আফসারি। জি, সেনাবাহিনীও তো গুলি করেছে। সেনাবাহিনীর ওইগুলিতে কেউ মরেছে আমি কিনা আমি আমাকে যদি সেনাবাহিনী বলেন, আমি মাটিতে লুটিয়ে আমি আমি যেভাবে বুঝেছি গুলি আপনার করেছে, প্রশ্ন। এটা কোনো যুদ্ধেও তো আমরা দেখি। না সুতরাং না, আমি এখানে চিত্র দুটি আমরা কথা দেখেছি। বলতে চাই। আমি দুটি কথা বলতে চাই, যে ফাঁকা গুলির কথা আজকে আলোচনায় এসেছে। সশস্ত্র বাহিনী সরওয়ার জানবে, মেজর সরওয়ার এন্ড ব্যারিস্টার সরওয়ার, যে সেনাবাহিনীর প্রত্যেকটা গুলির হিসাব হয়। সেনাবাহিনীতে ফাঁকা গুলি বলতে কিছু নেই। আজকে ওই কনফারেন্সে এটা হিসাব দেওয়া হয়েছে, এতগুলো ফাঁকা গুলি। এটার আমি নিন্দা জানাই। এটাকে আমি, আমার অসম্ভব মনে হয় যে সেনাবাহিনীতে কখনো ফাঁকা গুলি হয় না। আপনি প্রশ্ন করেছেন সেনাবাহিনীর গুলিতে মানুষ মারা গেছে। আমি বিডিআর এর একজন অফিসারকে, বিজিবির একজন অফিসারকে গুলি করতে মিডিয়াতে দেখেছি। হুম, যদিও বিজিবি এটা সশস্ত্র বাহিনী নয় ডাইরেক্ট, হুম। এটা স্বরাষ্ট্রমন্ত্রীর অধীনে। আমি আমার চোখে এখন পর্যন্ত কোনো খবর পাইনি যে সশস্ত্র বাহিনীর গুলিতে কেউ নিহত হয়েছে। আজকে এটা ওখানেও বলা হয়েছে। নিহত হয়েছে কিনা সে নিয়ে আমি বিতর্ক করবো না, কিন্তু তারা গুলি করেছে। এবং একদিকে এটা তো আজকে স্বীকার করেছেন, উনি বলেছেন এই কতগুলো ধরনের ভিডিও কতগুলো বুলেট। দেখেছি। এখন হ্যাঁ, আপনারা যদি কতগুলো। বলেন এই ভিডিও ঢাকার না, এটা গাজা প্যালেস্টাইনের, সেটা নিয়ে বিতর্ক হতে পারে, কিন্তু আমরা দেখেছি বাংলাদেশি আর্মিরা, বাংলাদেশি আর্মি পুলিশ আর্মিদের পোশাক পরে গুলি করে মাটিতে শুয়ে গুলি করেছিল। ও পাশে আন্দোলনকারীরা ছিল। এখন এই বিষয়টা যদি মনে করেন যেটা স্বাভাবিক সেনাবাহিনীর জন্য, সেটা এক ভিন্ন প্রসঙ্গ হতে পারে। আমরা দেখেছি তারা যে গুলি করেনি। না, এটা 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 উনি নিজেও স্বীকার করেছেন যে এতগুলো গুলি খরচ হয়েছে, এতগুলো ফাঁকা গুলি হয়েছে, এটা স্বীকার করেছে, বাট নিহত সংখ্যা হয়নি। এখন কথা হলো, একটা সশস্ত্র বাহিনী কিন্তু তার হুম, কমান্ড এন্ড কন্ট্রোল কিন্তু সরকারের কাছে। আপনাকে বুঝতে হবে, হুম। যতক্ষণ পর্যন্ত বিদ্রোহ না করবে অথবা সরকারের নির্দেশ না দিবে, ততক্ষণ পর্যন্ত, আজকে যে মিটিংটা হলো, আজকে যে কনফারেন্সটা হলো, সেখানে যে সিনিয়র কমান্ডারদের মতামত নিয়ে একটা নৈতিকতার মধ্যে মানবিক, আজকে দেখেন সরোয়ার বলেছে যে বাংলাদেশের ইতিহাসে ক্যান্টনমেন্ট এরিয়াতে কোনো মিছিল মিটিং হয়নি স্বাধীনতার পর বা আগে।
একবার 71-এ বিদ্রোহ করে বেরিয়ে হয়েছিল বা বিদ্রোহ হয়, কিন্তু জনতা জনগণকে নিয়ে একটা শান্তিপূর্ণ মিছিল, আজকে ডিওএইচএস বারিধারা, ডিওএইচএস মহাখালী, এগুলো ক্যান্টনমেন্টের এরিয়া, সেখানে স্বতঃস্ফূর্তভাবে আমাদের ভাবিরা, মিসেসরা এবং বাচ্চাদেরকে নিয়ে ওখানে অংশগ্রহণ করেছেন, সিনিয়ররা অংশগ্রহণ করেছেন। এতে বোঝা যায় যে এরা মানে কোনো সরকারকে দৃঢ়ভাবে সরকারের পেছনে থেকে সরকারের ক্ষমতা ধরে রাখার জন্য সশস্ত্র বাহিনী নয়, তারা দেশের মানুষের বা দেশের চাহিদা অনুযায়ী কাজ করবে, সেটা স্পষ্ট হয়েছে। অনেক কথা স্পষ্টভাবে সেনাবাহিনীর লোকরা বলতে পারে না, কিন্তু সেটা আপনাদের অনুভূতি দিয়ে বুঝতে হবে। এই যে আজকে সম্রাট এখানে আছে, সম্রাট নিজেই বুঝতে পারে যে পুলিশ এবং সেনাবাহিনীর, ইভেন সেনাবাহিনীতে এই কথাটাও হয়েছে, হয়তো আলোচনা হচ্ছে যে পুলিশের সাথে কাজ করতে গিয়ে আমাদের, যে আমরা আগেও কাজ করেছি, সরোয়ার জানে, আমি এরশাদের আহ, আমলে যে হয়েছে আপনার মার্শাল, সেগুলোতে কাজ করেছে, সে নিয়ম কানুন আছে, সেখানে পুলিশ কিভাবে ব্যবহৃত হবে, আমাদের কমান্ড কন্ট্রোল কিভাবে থাকবে, এগুলো হয়। কিন্তু এবার তো একটু অন্য ব্যতিক্রম কিছু কিছু আমরা ক্ষেত্রে দেখেছি। আমরা এই যে আইজিপি বেনজিরের আমলে পুলিশের ক্ষমতা, আর্মির সমতা ইত্যাদি নিয়ে অনেক আলোচনা হয়েছে। তো হুম। এখন আপনি যে প্রশ্নটা করেছেন এখন সেখানে হ্যাঁ, প্রধানমন্ত্রীর ডাকে সাড়া না দিয়ে তারা প্রত্যাখ্যান করেছে, বরং এক দফায় চলে গেছে। এর ভবিষ্যৎ নিয়ে আপনার ছোট্ট করে আমি ভবিষ্যৎ একেবারে টু দা পয়েন্টে বলতে চাই যে আজকের আলোচনার রেজাল্ট নিয়ে যখন ওনার দরবারে যাওয়া হবে, সেখানে যদি উনি পজিটিভ উত্তর না দেন, আগের মতো, যেমন একটা উদাহরণ দিচ্ছি, আজকে উনি শিক্ষকদের দাবি মেনে নিয়েছেন, সাথে সকলের এই পেনশনের যে যারা দাবি করেন তাদেরও দাবি আদায় করে দিয়েছেন। এই শিক্ষকদের উনি বলেছিলেন যে একটু টায়ার্ড হোক না, একটু করুক আন্দোলন, হুম। তাদেরকে আবার উনি আজকে ছাড় দিলেন। আমি পরিষ্কার এবং দ্ব্যর্থহীন ভাষায় বলতে চাই, আজকের মিটিং এর যেই রেজাল্ট, এটা একক সেনা প্রধানের নয়, এটা সার্বিক সেনাবাহিনীর একটা মতামত নিয়ে যখন ওনার দরবারে যাবে, সেটাকে যদি প্রত্যাখ্যান করা হয়, তাহলে দেশের নয়, সবচেয়ে বড় ক্ষতি হবে বর্তমান সরকারের। তো সুতরাং এখানে যদি এই সহযোগিতার হাত উনি না বাড়ান, যদি দরজা সত্যি সত্যি অন্তর থেকে খুলে থাকেন, তাহলে আজকে সশস্ত্র বাহিনীর যে পরামর্শ, তাকে না গ্রহণ করার কোনো উপায় নেই। শুনেন, একটা জিনিস কিন্তু লক্ষণীয়, যে একটা স্বৈরাচারী সরকার, তার বেরিয়ে যাওয়ার পথটা কিন্তু খুব কঠিন হয়। আমি মনে করি, আমি গতকাল বলেছিলাম যে সেনাপ্রধানের এই মিটিংটা হলো একটা গেটওয়ে, এটা এখান থেকে এই সমস্যা থেকে বেরিয়ে আসার একটা সুন্দর পথ তৈরি হয়েছে, এবং ওয়াকারের জন্য, সেনাপ্রধান ওয়াকারের জন্য একটা সুযোগ হয়েছে। ঠিক তেমনি ভাবে আমি বলি, আজকে প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগের নেত্রীর একটা সুযোগ হয়েছে সুস্থভাবে, সুন্দরভাবে ক্ষমতা থেকে যে, বা নিজের যে ভবিষ্যৎ, যে জীবনের কথা এবং আওয়ামী লীগের ভবিষ্যৎ নিয়ে চিন্তা করে উনি যদি একটা শান্তিপূর্ণ ডিসিশন না দিতে পারেন, তাহলে সেই ক্ষতিটা তার দল এবং তাকেই নিতে হবে, করতে হবে। কিন্তু এটা তো ঠিক যে আজকে উনি ক্ষমতায় থাকুক আর না থাকুক, যেই তরুণরা শহীদ হয়েছে, একেবারে বীরশ্রেষ্ঠ আবু সাইদ সহ, তার প্রত্যেকটার বিচার এই দেশে হবে। আর আমরা যে হতাশাগ্রস্ত জাতি হয়ে পড়েছিলাম, যে তরুণরা কিছু করবে না, ভবিষ্যতে কিছু হবে না, সেখান থেকে আমরা ফিরে এসে যেন নতুন ভাবে লাইনে ট্রেন তুলে দেওয়া হচ্ছে এবং সুন্দরভাবে একটা মানে আমরা আপনি এই ভবিষ্যতের আন্দোলনকারীদের দিকে এগিয়ে যাব। পক্ষে একটা সমাধান আপনি দেখতে পাচ্ছেন, এবং আপনি সেদিকেই অবশ্যই। আপনার আশা। এবং আন্দোলনের পক্ষের সাথে সাথে একটা সুন্দর মীমাংসার সুযোগ তৈরি হয়েছে সশস্ত্র বাহিনীর থেকে এবং এই আন্দোলন থেকেও। তারা কিন্তু ডিক্লেয়ার দিয়ে দিয়ে, যেমন আগামীকাল থেকে অসহযোগ আন্দোলন। অসহযোগ আন্দোলন তো আপনারা বোঝেন, এই অসহযোগ আন্দোলন আজকে গত এক মাসের আন্দোলন, গত 14 বছরে যা হয়নি গত এক মাসে তা হয়েছে, গত এক মাসে যা হয়নি গত 15 দিনে, গত এক সপ্তাহে তা হয়েছে। আগামী 2-3 দিনের মধ্যে সবকিছু সমাধান হবে, কারণ এখন আমরা দিনের জায়গায় ঘন্টায় চলে গেছি, এবং এরপরে সেকেন্ডে সেকেন্ডে পরিবর্তন হবে। কারণ মানুষ এমন এক আগুন, আমি সবসময় বলি, অ্যাটমিক এনার্জিকে ভেঙে 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 শক্তি করা হয়, আর মানুষ যত সংঘবদ্ধ হয় শক্তি তত বৃদ্ধি পায়। আজকে আমরা শহীদ মিনারে, পবিত্র শহীদ মিনারে, যেখানে ছাত্রলীগ গিয়ে মেডিকেল কলেজে ইমার্জেন্সিতে পিটিয়েছে এই সম্রাটদের সহযোদ্ধাদের, আর সেই শহীদ মিনারে আজকে কত লক্ষ লক্ষ মানুষ, আমি ভিডিওতে দেখলাম, যেটা হয়তো উপর থেকে দিয়ে ছবি উঠানো হয়েছে, শুধু শহীদ মিনার নয়, তার আশেপাশে রোডগুলো 4-5 কিলোমিটার পর্যন্ত লোকারণ্য ছিল। এতে বোঝা যায় যে বাংলাদেশের আরেকটা ভয় কাটিয়ে দিতে চাই আমি আওয়ামী লীগকে। আওয়ামী লীগ মনে করতো আওয়ামী লীগ মানেই দেশপ্রেমিক, আওয়ামী লীগ মনে করতো আওয়ামী লীগ মানেই তারা ভালো আর বাকি সব রাজাকার,
আওয়ামী লীগ মানেই দেশপ্রেমিক, বাকি সব দেশপ্রেমিক নয়। আজকে দেশপ্রেমিক ছাত্র ছাত্রীরা তাদের লাল সবুজের পতাকা নিয়ে এই দীর্ঘ 1 মাসে প্রমাণ করেছে ভবিষ্যতের বাংলাদেশ আওয়ামী লীগ না থাকলেও বাংলাদেশ থাকবে এবং স্বাধীনতার চেতনা থাকবে। এটা আওয়ামী লীগের ব্যক্তিগত সম্পদ নয়। স্লোগান উঠেছে দেশটা কারো বাবার নয়। এখানে সরোয়ারের উত্তর আছে যে পরিবারতন্ত্র তারা চায় কিনা। আমি শেষ কথাটা এভাবে বলতে চাই, সবকিছু ছাত্রদের হাতে ছেড়ে না দিয়ে একটা সুন্দর ইন্টারমিডিয়েট একটা গভর্নমেন্ট, ইন্টারিম গভর্নমেন্ট বা জাতীয় সরকারের হাতে তুলে দেওয়া পর্যন্ত ছাত্রদের কাজ শেষ। আবার গোলমাল না হলে, আবার সমস্যা তৈরি না হলে তারা বই নিয়ে অবশ্যই ইউনিভার্সিটি কলেজে চলে যাবে। কিন্তু পরবর্তীতে আমরা যদি লোক সিলেকশনে ভুল করি, পরবর্তীতে যদি আমরা আবার ভুল রাজনীতি করি, সেই দায় দায়িত্ব আমাদেরকে নিতে হবে। সবাইকে ধন্যবাদ।